Hi students, welcome back to another English teaching video on my YouTube channel. আজ আমি তোমাদের সলভ করে দেখাবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর ইংলিশ টেক্সট বুকের লেসন 1 অর্থাৎ জন ইউএলএনের লেখা দ্য উইন্ড ক্যাপ এই গল্পটির সমস্ত অ্যাক্টিভিটি টাস্ক। এর পাশাপাশি বলে রাখি, এই গল্পটি যদি না তোমরা এখনও শুনে থাকো তো এই গল্পটির ইউনিট 1, 2 এবং 3 অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়িয়ে আপলোড করে দিয়েছি। তোমরা উপরে আই বটনে ক্লিক করে অথবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্স থেকে সেই ভিডিওগুলির লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া তোমাদের ক্লাস 8-এর সমস্ত টেক্সট ভিডিও এবং টেক্সট পড়ার পাশে এবং শেষে যে অ্যাক্টিভিটি থাকে সেগুলোও কিন্তু আমি সলভ করে আমার চ্যানেলে আপলোড করেছি, তোমরা সেগুলোও আমার চ্যানেলে পেয়ে যাবে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই রকমই তোমাদের ক্লাসের ইংলিশ রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলো আমরা অ্যাক্টিভিটি 1-এ চলে আসি 7 পাতায়। এখানে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক যে উত্তরটা হবে সেটাতে আমাদের টিক দিতে বলেছে, আমি আন্ডারলাইন করে দিয়েছি। দেখো এক একটা বলেছে দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি এ, সঠিক উত্তর হবে অপশান সি সেলর, ছেলেটি বা বালকটি নাবিক হতে চেয়েছিল। দুয়েরটা চলে এসো মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য, সঠিক উত্তর হবে অপশান এ সয়েল, মা ছেলেটিকে বলেছিল যে সে মাটির গন্ধ জানে বা চেনে। তিনেরটায় চলে এসো জন পুট দ্য টার্টেল অন হিজ, সঠিক উত্তর হবে অপশান বি হেড, জন সেই কচ্ছপটিকে তার মাথার উপর রেখেছিল। চারেরটায় চলে এসো লাস্ট অ্যাক্টিভিটি 1-এর দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস, সঠিক উত্তর হবে অপশান সি হার্টস ডেজায়ার, পরিমানুষটা জনের মনের ইচ্ছা জানতে চেয়েছিল। এরপরে অ্যাক্টিভিটি 2-তে চলে এসো, এখানে বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। 6টা বাক্য দেওয়া আছে, 6টা বাক্যকে আমাদের সঠিকভাবে কারেক্ট অর্ডারে সাজাতে হবে, অর্থাৎ রিঅ্যারেঞ্জ করতে বলেছে। এখানে ঘটনাগুলো যেমনভাবে ঘটেছে সেই অনুযায়ী আমাদের বাক্যগুলোকে কিন্তু সাজাতে হবে। তো দেখো 1 নাম্বার ঘটনা কোথায় হয়েছে আমি ডান দিকে যে বক্স আছে সেখানে লিখে দিয়েছি, আমি সেই অনুযায়ী তোমাদের পরপর কোন ঘটনাটার পরে কোন ঘটনাটা হয়েছে সেটা আগে বলে দিচ্ছি, আর বক্সের নাম্বারিংগুলো তোমরা পরে লিখে নেবে। তো 1 নম্বর ঘটনা ঘটেছে দেখো দুয়েরটা, মাদার সেড জন ওয়াজ এ ফার্মার সন, মা বলেছিল জন হচ্ছে একটি চাষির ছেলে, তাই দুয়েরটার পাশে আমি লিখেছি 1। 2 নাম্বার ঘটনা ঘটেছে একেরটা, জন মেড দ্য টিনি গ্রিন টার্টেল, জনের সাথে ওই সবুজ ছোট কচ্ছপটির দেখা হয়েছিল, তাই দেখো আমি একেরটার পাশে লিখেছি 2। 3 নাম্বার ঘটনা ঘটেছিল চারেরটা, জন প্লাগ দ্য টার্টেল ফ্রম হিজ হেড, জন তার মাথা থেকে কচ্ছপটিকে টেনে আনলো বা টেনে নামালো, তাই দেখো চারেরটার পাশে লিখেছি 3। 4 নম্বর ঘটনা ঘটেছে তিনেরটা, দ্য টার্টেল চেঞ্জ টু দ্য টিনি গ্রিন ফেয়ারি ম্যান, কচ্ছপটা বদলে গেল একটি সবুজ পরিমানুষে, তাই তিনেরটার পাশে লিখেছি 4। 5 নম্বর ঘটনা ঘটেছে 6এরটা, জন বোর্ড ব্যাক, জন মাথা নত করলো, তাই 6-এর পাশে লিখেছি 5। আর 6 নম্বর ঘটনা ঘটেছে 5এরটা, জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, কিন্তু জন তার মনের ইচ্ছা প্রকাশ করলো না, তাই 5-এরটার পাশে লিখেছি 6। তাই সঠিক নাম্বারিং করলে দেখো ডান দিকের বক্স অনুযায়ী হবে 2, 1, 4, 3, 6, 5। আর যদি পরপর ঘটনাগুলোকে বলি তাহলে একেরটা হবে 1 নম্বর ঘটনা হবে 2-এরটা, 2 নম্বর ঘটনা হবে হচ্ছে 1-এরটা, 3 নাম্বার হবে 4-এরটা, 4 নাম্বার হবে 3-এরটা, 5 নাম্বার হবে 6-এরটা এবং 6 নাম্বার হবে 5-এরটা। নেক্সট তোমরা অ্যাক্টিভিটি 3-তে চলে এসো, এখানে বলেছে হোয়াই ডু ইউ থিঙ্ক জন থট দ্যাট দ্য টার্টেল উড বি সেফ অন হিজ হেড, তুমি কি মনে করো যে জন কেন ভেবেছিল কচ্ছপটাকে যদি সে তার মাথায় রাখে তাহলে সেটা সুরক্ষিত থাকবে। আমরা জানি জন কচ্ছপটিকে মাথার উপর রেখেছিল, তো সেটাই প্রশ্ন করা হয়েছে যে তোমার কি মনে হয় জন কেন ভেবেছিল কচ্ছপটিকে যদি তার মাথায় রাখে সেটি সুরক্ষিত থাকবে। তো অ্যাক্টিভিটি 3-এর উত্তরটা আমি এখানে লিখিয়ে দিয়েছি দেখো, জন থট দ্যাট দ্য টার্টেল উড বি সেফ অন হিজ হেড, যেমন প্রশ্নটা ছিল তেমন আগে লিখেছি। জন ভেবেছিল যে কচ্ছপটি তার মাথায় সুরক্ষিত থাকবে বিকজ, কারণ অ্যাজ হি ওয়াজ প্লাউইং দেন, যেহেতু সে তখন চাষ করছিল বা লাঙল দিচ্ছিল, হিজ বোথ হ্যান্ডস ওয়ার বিজি, তার দুটো হাতই কিন্তু ব্যস্ত ছিল। অ্যান্ড ইফ হি পুট দ্য টার্টেল অন দ্য গ্রাউন্ড, যদি সে কচ্ছপটিকে মাটিতে রাখে, হি কুড স্টেপ ওভার ইট এগেন, সে আবার সেটিকে মারিয়ে ফেলতে পারত। তো এই কারণেই আমার মনে হয় জন কচ্ছপটিকে তার মাথার উপর রেখেছিল।
তাহলে কেন রেখেছিল? তাহলে দেখো এখানে দুটো কারণ আমি লিখিয়েছি যে জন কচ্ছপটিকে তার মাথার ওপর রেখেছিল, কারণ সে লাঙল দিচ্ছিল বা চাষ করছিল, তার দুটো হাতই কিন্তু ব্যস্ত ছিল। তাহলে দুটো হাত ব্যস্ত, সে কি করবে? এবং যদি সে মাটিতে রাখে, আরেকটা কারণে লিখিয়েছি, তাহলে সে কিন্তু আবার মারিয়ে ফেলতে পারে, যেমনটা সে আগে হয়েছিল, মানে কচ্ছপটিকে মারাতে গিয়েও বেঁচে গেছিল। তো সেই জন্য সে কি করেছিল, তার মাথার ওপর রেখেছিল, কারণ সে ভেবেছিল মাথার উপর রাখলে সেটি সুরক্ষিত থাকবে। এরপরে নেক্সট চলে এসো অ্যাক্টিভিটি 4। এখানে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে আমাদের এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। অ্যাক্টিভিটি 4-এ দেখো 4টে দেওয়া আছে, তো আমি এখানে সেটা সলভ করে দিয়েছি। প্রথমে আছে দ্য ক্যাপ দ্যাট সেলার্স মোস্ট ডিজায়ার। যে টুপিটা সমস্ত নাবিকেরাই খুব চায়, সেটা কি? ইজ দ্য উইন্ড ক্যাপ, সেটি হচ্ছে বাতাস টুপি। বিয়েরটায় চলে এসো। সিইং এ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর। যখন দেখেছিল একটি জাহাজ তীরের কাছে নোঙর ফেলে আছে, কি হবে? জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং। জন সেই জাহাজের ক্যাপ্টেনকে অনুরোধ করেছিল তাকে সঙ্গে নেওয়ার জন্য। অর্থাৎ তীরের কাছে জাহাজটাকে নোঙর ফেলে দেখতে দেখে জন সেই জাহাজের ক্যাপ্টেনকে বলেছিল তাকে যেন সঙ্গে সমুদ্রযাত্রায় নেয়। সিয়েরটায় চলে এসো। বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামন। টুপিটাকে মোচড়ালে জন কোন বাতাসকে ডাকতে পারত? না, সঠিক উত্তর হবে দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, পূর্ব দিকের বাতাস এবং পশ্চিম দিকের বাতাস। ডিয়েরটায় চলে এসো। জন ডেজায়ার টু সি দ্য ল্যান্ড বিকজ। জনের জমি দেখার ইচ্ছা হয়েছিল কারণ ফর এ ইয়ার অ্যান্ড এ ডে ইয়ং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড। কারণ 1 বছর এবং 1 দিন ধরে ছোট্ট জন মাটিতে পা রাখেনি। প্রশ্নতে আছে যে জনের কেন জমি দেখার ইচ্ছা হয়েছিল? কারণ সে 1 বছর 1 দিন ধরে ওই যে জমিতে বা মাটিতে পা রাখেনি, তাই তার প্রচণ্ড ইচ্ছা হয়েছিল জমি দেখার। নেক্সট চলে এসো অ্যাক্টিভিটি 5। দেখো এখানে প্রশ্ন উত্তর আছে। এখানে বলেছে যে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলা আছে। 3টে প্রশ্ন আছে, আমি এখানে উত্তরগুলো লিখিয়ে দিয়েছি। প্রথম প্রশ্ন আছে হোয়াই ডিড দ্য ফেয়ারিম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ। কেন পরিমানুষটি জনকে টুপিটা দিয়েছিল? তো কীরমভাবে উত্তর লিখব? দেখো প্রশ্নটা আগে লিখে ফেলবো। দেখো হোয়াই ডিড দ্য ফেয়ারিম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ, আমি লিখিয়েছি দ্য ফেয়ারিম্যান অফার্ড জন দ্য উইন্ড ক্যাপ। ডিড দিয়ে প্রশ্ন আছে, তাই আমাদের পাস্ট টেন্সে লিখতে হবে। দেখো অফারটাকে উত্তর লেখার সময় করে দিয়েছি অফার্ড। তো দ্য ফেয়ারিম্যান অফার্ড জন দ্য উইন্ড ক্যাপ, পরিমানুষটি জনকে টুপিটা দিয়েছিল বিকজ, কারণ জন সেভড হিজ লাইফ, জন তার জীবন বাঁচিয়েছিল। তোমরা এই উত্তরটাও লিখতে পারো। আমি আরেকটা উত্তর দেখো স্ল্যাশ দিয়ে লিখে দিয়েছি, কারোর যদি মনে হয় আমি একটু অন্য লিখবো, সে শুরুটা ওটাই লিখবে দ্য ফেয়ারিম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ বিকজ। এইটা লেখার পরে তোমরা লিখবে যে জন ওয়ান্টেড টু বি এ সেলার, কারণ জন একটা নাবিক হতে চেয়েছিল। তাহলে এখানে দুটো উত্তরই কিন্তু হবে। প্রথম উত্তরটা আছে, প্রথমটায় আমি লিখিয়েছি যে পরিমানুষটি জনকে টুপিটা দিয়েছিল কারণ জন তার জীবন বাঁচিয়েছিল, এটাও যেমন হবে। তোমরা এটাও লিখতে পারো যে পরিমানুষটি জনকে টুপিটা দিয়েছিল কারণ জন নাবিক হতে চেয়েছিল। বিয়েরটায় চলে এসো। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ। ওই বাতাস টুপিটার সাথে কোন শর্তটা যুক্ত ছিল? মানে বাতাস টুপিতে কিন্তু একটা শর্ত ছিল, সেই যে শর্তটা বাতাস টুপির সাথে যুক্ত ছিল সেটা লিখতে বলা হয়েছে। তো আমি একইভাবে দেখো যেমন প্রশ্নটা আছে আগে সেটা প্রশ্নটাকে উত্তরে লিখে নিয়েছি। দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ, যে শর্তটা বাতাস টুপির সাথে যুক্ত ছিল সেটা হলো ওয়াজ নো হিউম্যান হ্যান্ড উড এভার বি এবল টু টেক ইট অফ। কোনো মানুষের হাত সেটাকে কিন্তু খুলে ফেলতে পারবে না। তাহলে এই কোনো মানুষের হাত যে টুপিটাকে খুলতে পারবে না, এটাই হচ্ছে সেই বাতাস টুপির সাথে থাকা শর্ত। সিয়েরটা চলে এসো। হোয়াই ডিড জন বিকাম পপুলার উইথ দ্য সেলার্স। কেন জন নাবিকদের মধ্যে বিখ্যাত হয়েছিল? আমি একইভাবে তোমাদের এটা শুধুমাত্র উত্তর নয়, কিভাবে উত্তর লিখতে হয় সেটাও বলছি। দেখো হোয়াই ডিড জন বিকাম পপুলার উইথ দ্য সেলার্স, আমি কিভাবে উত্তরটা লিখেছি, হোয়াই ডিডটা বাদ দিয়েছি, জন থেকে লেখা শুরু করেছি, জন বিকামটা করে দিয়েছি বিকেম, যেহেতু ডিড দিয়ে প্রশ্ন আছে আমাদের পাস্ট টেন্সে লিখতে হবে, তাই করে দিয়েছি জন বিকেম পপুলার উইথ দ্য সেলার্স। জন নাবিকদের সাথে খুব শীঘ্রই বিখ্যাত হয়ে গেছিল বিকজ, কারণ ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল ফর, কারণ নাবিকেরা বাতাসকে চাইতো, অ্যান্ড জন কুড ইজিলি সাপ্লাই দ্যাট উইন্ড, এবং জন খুব সহজেই সেই বাতাসের যোগান দিতে পারত। যেহেতু নাবিকেরা বাতাস চায়, কারণ বাতাস
তখনকার দিনে তো আর জাহাজ ইঞ্জিনের দ্বারা চলতো না, বাতাসের দ্বারা চলতো। বাতাস ওই পালেতে লেগে জাহাজকে এগিয়ে নিয়ে যেত। তো যেহেতু নাবিকেরা সেই বাতাসকে চাইতো জাহাজ চালানোর জন্য, আর সেই বাতাসের যোগান আমাদের জন খুব সহজেই দিতে পারতো, সেই জন্য জন কি হয়েছিল না সেলার বা নাবিকদের সঙ্গে খুবই বিখ্যাত হয়ে গেছিল নাবিকদের কাছে। নেক্সট চলে এসো অ্যাক্টিভিটি 6, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। পাশে যে বক্স দেওয়া আছে সেখানে সত্যি হলে সেখানে ট্রু এর জন্য টি লিখতে হবে, আর ফলসের জন্য এফ লিখতে হবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার্স, এবং আমাদের উত্তরের জন্য সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু দিতে হবে। আমি এখানে পাশের বক্সে দেখো লিখে দিয়েছি, প্রথম দুটো হবে ফলস, 3 নাম্বারটা হবে ট্রু, আবার লাস্টেরটা হবে ফলস। এখানে আমি ডিটেলসে সেটা নিয়ে আলোচনা করেছি। তো আমি এখানে একটা করে পড়ছি, পড়ে আমি তার সাপোর্টিং স্টেটমেন্টও তোমাদের বলে দিচ্ছি। দেখো প্রথমটা আছে এরটা, জন নেভার ড্রিমড অ্যাবাউট দ্য ল্যান্ড। জন কখনো জমির স্বপ্ন দেখেনি। তাহলে এটা কি হবে বুঝতেই পারছো, এটা হবে ফলস, এটা মিথ্যে কথা। তো দেখো ফলস লিখে দিয়েছি, এবং সাপোর্টিং স্টেটমেন্টে লিখেছি জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। পরিষ্কার লেখা আছে যে জন জমির স্বপ্ন দেখা কিন্তু ছাড়তে পারেনি। এরপরে তোমরা বিয়েরটায় চলে এসো, দ্য স্কোয়াল ওয়াজ কল্ড আপ বিকজ জন ওয়াজ স্লিপিং। ঝড়টা এসেছিল কারণ জন ঘুমোচ্ছিল। এটাও হবে ফলস, জনের ঘুমোনোর জন্য কিন্তু ঝোড়ো বাতাসটা আসেনি। কি সাপোর্টিং স্টেটমেন্টে লিখেছি দেখো, দ্য ক্যাপ অন ইজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। তার মাথার টুপিটা কিন্তু মুচড়ে পাক খেয়ে গেছিলো। ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই। এটা পরিষ্কার বাতাস থেকে ঝড় ডেকে এনেছিল। তোমাদের এটা অনেকেরই মনে হতে পারে যে এটা তো ট্রু হবার কথা, জনের ঘুমোনোর কারণেই কিন্তু ঝড়টা এসেছে, কিন্তু তা নয়। জন ঘুমোচ্ছিল বলে ঝড় আসেনি, সে ঘুমোনোর সময় তার মাথার টুপিটা মুচড়ে এবং ঘুরে গিয়েছিল, সেই জন্য কিন্তু ঝড়টা এসেছিল, সেই জন্য এটাকে ফলস করা হয়েছে। সিয়েরটা দেখো, দ্য ক্যাপ্টেন ওয়াজ অ্যাংরি উইথ জন। ক্যাপ্টেন জনের ওপরে খুব রেগে গিয়েছিল, এটা দেখো আমি ট্রু করিয়েছি। সাপোর্টিং স্টেটমেন্টে কী লিখিয়েছি, ইন অ্যাঙ্গার, রাগেতে, হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হি স্ট্রাইপ ক্যাপ। সে তাকে সেই ডোরা কাটা টুপিটার পিছন দিক দিয়ে চেপে ধরেছিল। টুইস্টেড হিম থ্রাইস, তাকে 3বার নাড়িয়েছিল বা ঝাঁকিয়েছিল। অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, এবং তাকে সমুদ্রে ছুঁড়ে ফেলেছিল। তো এখানে আমার পরিষ্কার বুঝতে পারছি যে ক্যাপ্টেন রেগেছিল জনের ওপর। ডিএরটা লাস্টেরটা কী আছে দেখো, জন ডিড নট রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারি ম্যান। জন পরিমানুষকে টুপিটা ফেরত দেয়নি। তো এটা হবে ফলস, আমরা জানি সে পরিমানুষকে টুপিটা ফেরত দিয়েছিল। পরিমানুষকে দেয়নি, কিন্তু পরিমানুষের জন্য সে ওই এক জায়গায় রেখে দিয়েছিল। দেখো সাপোর্টিং স্টেটমেন্টে লিখেছি, হি প্লেস দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন। সে সেই বাতাস টুপিটাকে একটি পাথরের নিচে রেখে দিল। হোয়ার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট। কারণ সে জানতো পরিমানুষটা সেটা সেখান থেকে খুঁজে পেয়ে যাবে। তো এরপরে নেক্সট তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 7। এখানে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। 4টে প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলো আগে পড়ছি এবং তারপরে তার উত্তরগুলো তোমাদের লিখিয়ে দিচ্ছি। দেখো এরটা কি বলেছে, হোয়াই ডিড দ্য সেলার্স ট্রাই টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড। কেন নাবিকেরা জনের মাথা থেকে টুপিটা খুলে নিতে চেয়েছিল। তো কেন নাবিকেরা খুলে নিতে চেয়েছিল, তো দেখো সেই যেরমভাবে আমি বললাম উত্তর লিখতে হয় সেইভাবেই শুরু করেছি। প্রশ্নের হোয়াই ডিডটা বাদ দিয়েছি বলে প্রশ্নটা আগে উত্তরে লিখে ফেলেছি, এবং যেহেতু ডিড দিয়ে প্রশ্ন আছে পাস্ট টেন্সে লিখতে হবে, তাই ট্রাইটা করে দিয়েছি ট্রাইড। তো উত্তরে কী লিখেছি, দ্য সেলার্স ট্রাইড টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড। নাবিকেরা জনের মাথা থেকে টুপিটা খুলে ফেলতে চেয়েছিল, বিকজ, কারণ, দ্য উইন্ড হ্যাড বিন হোয়ার্লিং অ্যাবাউট দ্য বোট। কারণ বাতাসটা এসে জাহাজের আশেপাশে ঘুরপাক খাচ্ছিল। টিয়ারিং দ্য সেলস, এবং পাল ছিঁড়ে দিয়েছিল। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, এবং জাহাজের মাস্তুলে খুব জোরে আঘাত করেছিল। তাহলে যেহেতু সেই বাতাসটা এসে ওই জাহাজের আশেপাশে ঘোরাফেরা করছিল, পাল ছিঁড়ে দিয়েছিল এবং মাস্তুলে জোরে আঘাত করেছিল, সেই জন্য নাবিকেরা জনের মাথা থেকে টুপিটা খুলে ফেলতে চেয়েছিল, কারণ তারা বুঝেছিল টুপিটার জন্যই কিন্তু এই ঝড়টা হচ্ছে। নেক্সট প্রশ্নে চলে এসো, হাউ ডিড জন ডিভাইড হিজ টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড সি। জন কিভাবে তার সময়টিকে স্থল এবং জলের মধ্যে ভাগ করেছিল, বা ডাঙা বা সমুদ্রের মধ্যে জন কিভাবে তার সময়টাকে ভাগ করেছিল। তোমাদের একটা কথা বলে রাখি, যখনই দেখবে হাউ দিয়ে প্রশ্ন থাকবে, তো সেক্ষেত্রে আগে তোমরা উত্তরটা লিখে নেবে এবং উত্তরটা শেষ করবে দাস দিয়ে।
হাউ কথার অর্থ হচ্ছে কেমন করে। তাহলে তোমরা যদি উত্তরটা লিখে শেষে দাস দিয়ে লেখো যে এইভাবে, তাহলে উত্তরটা আরও বেশি ভালো হয়। আমি সেইভাবেই লিখিয়েছি, দেখো। জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন এ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর। জন বছরের অর্ধেকটা সময় জাহাজে কাটাতো এবং অর্ধেকটা সময় তীরে কাটাতো। তো লাস্টে দেখো দাস দিয়ে প্রশ্নটা লিখে দিয়েছি। দাস জন ডিভাইডেড হিজ টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড সি। এইভাবে জন তার সমুদ্র এবং ডাঙার মধ্যে সময়টিকে ভাগ করেছিল। একইভাবে খালি দেখো দাস লিখেছি এবং প্রশ্নটা পুরো টুকে দিয়েছি। আর যেহেতু ডিড দিয়ে প্রশ্ন আছে, ডিভাইডটাকে করে দিয়েছি ডিভাইডের পাস্ট ফর্ম ডিভাইডেড। যে জন এইভাবেই দাস জন ডিভাইডেড হিজ টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড সি। এইভাবেই জন তার জমি এবং সমুদ্রের মধ্যে সময়টিকে ভাগ করেছিল। সিয়েরটায় চলে এসো। ডু ইউ থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল ক্যাপ্টেন টাটেল? তোমার কি মনে হয় জনকে যে ক্যাপ্টেন টাটেল বলা হতো সেটা সঠিক বলা হতো? গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। তোমার উত্তরের যুক্তি দাও। তাহলে দেখো, তোমার উত্তর হ্যাঁও হতে পারে, নাও হতে পারে। তোমার মনে হতে পারে যে না, জনকে যে ক্যাপ্টেন টাটেল বলা হয়েছে সেটা ঠিক নয়। আবার তোমার উত্তর এটা হতে পারে যে হ্যাঁ, জনকে ক্যাপ্টেন টাটেল বলা হয়েছে, সেটা ঠিক বলা হয়েছে। তো তোমার উত্তর যাই হোক না কেন, গিভ রিজনস ফর ইউর অ্যান্সার, তোমার উত্তরের কিন্তু যুক্তি দিতে হবে। দেখো, আমি যুক্তি দিয়েই এখানে উত্তরটা লিখিয়েছি। প্রশ্ন থেকে যেরকম প্রশ্ন আছে, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, আমি লিখেছি আই থিঙ্ক, আমি মনে করি। বলে যেমন প্রশ্নটা ছিল জন ওয়াজ রাইটলি কল ক্যাপ্টেন টাটেল, আমি মনে করি জনকে যে ক্যাপ্টেন টাটেল বলা হতো সেটা ঠিক বলা হতো বা সঠিক। বিকজ, কারণ, কি যুক্তি দিয়েছি? বিকজটা দুবার হয়ে গেছে, ওটা হচ্ছে একটুখানি মিস্টেক হয়ে গেছে, তোমরা একবার বিকজ দেবে। বিকজ লাইক অ্যান অ্যাম্ফিবিয়ান ক্রিয়েচার, একটা উভচর প্রাণীর মতো। অ্যাম্ফিবিয়ান কথার অর্থ হচ্ছে উভচর, যারা ডাঙায় এবং জলে দু জায়গাতেই বাস করতে পারে। তো লাইক অ্যান অ্যাম্ফিবিয়ান ক্রিয়েচার টাটেল, উভচর প্রাণী কচ্ছপের মতো, হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড। তার কাছে জলও যতটা ঘর ছিল, জমিও তার কাছে ততটাই ঘরের মতো ছিল। তাহলে একটা কচ্ছপ বা যে কোনো উভচর প্রাণীর কাছে কি হয়, তারা জলেতেও যতটা স্বাচ্ছন্দ্যভাবে বাস করতে পারে, স্থলেতে বা ডাঙাতেও কিন্তু তারা সেইভাবে থাকতে পারে। তো জনকে যে ক্যাপ্টেন টাটেল বলা হয়েছিল সেটা কি সঠিক বলা হয়েছিল? তো আমি বলেছি হ্যাঁ, জনকে যে ক্যাপ্টেন টাটেল বলা হয়েছিল সেটা সঠিক। কারণ একটা অ্যাম্ফিবিয়ান ক্রিয়েচার টাটেলের মতো, অর্থাৎ উভচর একটা জীব টাটেলের বা কচ্ছপের মতো, সে কিন্তু তার কাছে জলটাও যেমন ঘর ছিল, তেমন তার কিন্তু ডাঙাটাও ঘর ছিল। তাই তাকে যে ক্যাপ্টেন টাটেল বলা হয়েছিল সেটা সঠিক। কারণ সে বছরের অর্ধেকটা সময় জলে থাকতো আর অর্ধেকটা সময় কিন্তু স্থলে বা ডাঙায় থাকতো। নেক্সট চলে এসো ডিএডটা, লাস্ট। হোয়াই ডিড জন ওয়ান্ট টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান? জন কেন বাতাস টুপিটা পরিমানুষকে ফেরত দিতে চেয়েছিল? একইভাবে হোয়াই ডিডটা বাদ দিয়ে দেখো আমি উত্তর শুরু করেছি। জন ওয়ানটা করে দিয়েছি ওয়ান্টেড, পাস্ট ফর্ম ইউজ করেছি। জন ওয়ান্টেড টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান। জন সেই বাতাস টুপিটা পরিমানুষটিকে ফেরত দিতে চেয়েছিল। বিকজ, কারণ, হি ওয়ান্টেড টু বি এ গ্রেট সেলার, সে একটা মহান নাবিক হতে চেয়েছিল। উইথআউট দ্য হেল্প অফ দ্য উইন্ড ক্যাপ, সেই বাতাস টুপিটার সাহায্য না নিয়েই। বাতাস টুপিটার সাহায্যে সে যদি বড় নাবিক হয়, সেখানে তো তার কোনো যোগ্যতা এলো না, সে যোগ্য নয়, সে টুপিটার সাহায্যে বড় নাবিক হয়েছে। তো জন সেই বাতাস টুপিটা পরিমানুষকে ফেরত দিতে চেয়েছিল, কারণ সে নিজে থেকেই একটা মহান নাবিক হতে চেয়েছিল, ওই বাতাস টুপির সাহায্যে কিন্তু নয়। এটা একটা উত্তর। আমি স্ল্যাশ দিয়ে আর একটা উত্তর লিখিয়ে দিয়েছি। যদি তোমাদের এটা মনে হয়, তোমরা শুরুটা লিখে, মানে জন ওয়ান্টেড টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান বিকজ জন টুপিটা পরিমানুষকে ফেরত দিতে চেয়েছিল, কারণ তোমরা এটাও লিখতে পারো আর্লিয়ার দ্য উইন্ড ক্যাপ হ্যাড কস্ট হিম লটস অফ প্রবলেমস। কারণ আগে এই বাতাস টুপি থেকে কিন্তু অনেক সমস্যা হয়েছিল। মনে আছে তো, বাতাস টুপিটা পড়েছিল বলে তাই থেকে ঝড় হয়েছিল, সেই ওদের জাহাজ প্রায় ডুবে যাওয়ার খাপ হয়েছিল, পাল ছিঁড়ে গেছিলো, মাছ তুলে আঘাত লেগেছিল। তারপরে টুপিটা যদি একবার পরে, সেই টুপিটা আর কিন্তু কোনো মানুষের হাত খুলতে পারবে না। তো আমরা জানি, গল্পতে দেখেছি টুপিটা পরার জন্য অনেক ঝামেলা হয়েছিল। তাই তোমাদের যদি মনে হয় আমরা এই উত্তরটা লিখবো, এটাও লিখতে পারো যে যেহেতু আগে বাতাস টুপি থেকে অনেক ঝামেলা হয়েছিল, তাই সে সেই টুপিটা আর পরতে চায়নি, পরিমানুষকে ফেরত দিতে চেয়েছিল। কিন্তু আমি বলবো তোমাদের প্রথম উত্তরটা লেখার, যে সে নিজে থেকে নিজের প্রচেষ্টায় একটা মহান নাবিক হতে চেয়েছিল, তাই সে টুপিটা ফেরত দিতে চেয়েছিল।
এরপরে চলে এসো অ্যাক্টিভিটি 8A। এখানে বলেছে আন্ডারলাইন দ্য ভার্ব, সেই ভার্বগুলোর নিচে আন্ডারলাইন করো ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে, দ্যাট সাজেস্ট অ্যাকশানস, যেটা এমন একটা কাজের কথা বোঝাচ্ছে, দ্যাট বিগেন ইন দ্য পাস্ট, যেটা অতীতে শুরু হয়েছিল, অ্যান্ড আর স্টিল কন্টিনিউ, কিন্তু এখনও চলছে। অর্থাৎ অতীতকালে কাজটা শুরু হয়েছে কিন্তু কাজটা এখনও চলছে, এই রকম ভার্বের নিচে আন্ডারলাইন করো। তো দেখো আমি আন্ডারলাইন করে দিয়েছি। একেরটা কী আছে, দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 আওয়ার্স, তারা 10 ঘন্টা যাবৎ যাত্রা করছে। তো এখানে ভার্ব কোনটা, হ্যাভ বিন ট্রাভেলিং। দুয়েরটায় চলে এসো, হি থ্যাঙ্কড মি ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং, সে আমাকে ধন্যবাদ দিয়েছিল আমি যা কিছু করছিলাম সেটার জন্য। তাহলে এখানে ভার্ব হচ্ছে হ্যাভ বিন ডুইং। তিনেরটায় চলে এসো, দ্য বেবি হ্যাজ বিন স্লিপিং অল ডে, শিশুটি সারা দিন ধরে ঘুমোচ্ছে। তাহলে হ্যাজ বিন স্লিপিং, এটা হচ্ছে এখানের ভার্ব। তো দেখো এই যে তিনটে ভার্বের নিচে আন্ডারলাইন করলাম, হ্যাভ বিন ট্রাভেলিং, হ্যাভ বিন ডুইং, হ্যাজ বিন স্লিপিং। তো এইগুলোকে কি বলা হয়, নিচে লেখা আছে দিস কাইন্ড অফ টেন্স ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সগুলোকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এর বিশেষত্ব কি, দেখো সবকটা কাজই অতীতকালে শুরু হয়েছিল কিন্তু বর্তমানেও সেটা কিন্তু এখনও চলছে, এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাক্টিভিটি 8Bতে চলে এসো। এখানে কি বলেছে, আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলির মধ্যে সেই ভার্বগুলোর নিচে আন্ডারলাইন করো হুইচ সাজেস্ট অ্যাকশানস দ্যাট বিগেন বিফোর এ সার্টেন পয়েন্ট ইন দ্য পাস্ট, যেটা এমন একটা কাজকে বোঝাচ্ছে যেটা অতীতে একটা নির্দিষ্ট সময়ের আগে শুরু হয়েছিল, অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্যাট টাইম, এবং সেই একটা নির্দিষ্ট সময় পর্যন্তই কিন্তু চলেছিল। মানে অতীতে একটা নির্দিষ্ট সময়ের আগে সেটা শুরু হয়েছিল এবং একটা ওই নির্দিষ্ট পয়েন্ট পর্যন্তই কিন্তু সেই কাজটা চলেছিল। তো এখানেও তিনটে বাক্য দিয়েছে। দেখো, দে হ্যাড বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার, তারা মাঠেতে 1 ঘন্টা যাবৎ খেলেছিল, বিফোর মাদার কল দেম, তাদের মা তাদের ডাকার আগে। মানে মা ডাকার আগে 1 ঘন্টা ধরে তারা কিন্তু খেলেছিল। তো এখানে কোনটা হচ্ছে ভার্ব, হ্যাড বিন প্লেয়িং। দুয়েরটায় চলে এসো, হোয়েন আই ভিজিটেড মাই আঙ্কেল, যখন আমি আমার কাকার কাছে দেখা করতে গিয়েছিলাম, হি হ্যাড বিন টিচিং ইন এ স্কুল দেয়ার ফর 5 ইয়ার্স, তিনি সেখানের একটি স্কুলেতে শিক্ষকতা করাচ্ছিলেন 5 বছর ধরে। তাহলে দেখো যখন কাকার সাথে দেখা করতে গিয়েছিল তখন সেইখানের একটা স্কুলে 5 বছর ধরে তিনি শিক্ষকতা করিয়েছিলেন। অতীতের একটা নির্দিষ্ট সময়ের কথা বলেছে এবং সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্তই কিন্তু চলেছিল। লাস্টেরটা চলে এসো, তিনেরটা, রিতা হ্যাড বিন স্টাডিং ইন আওয়ার স্কুল ফর দ্য লাস্ট 8 ইয়ার্স সিন্স আই মেট হার, রিতা আমাদের স্কুলে 8 বছর ধরে পড়াশোনা করেছিল যখন তার সাথে আমার দেখা হয়েছিল। তাহলে যখন আমার সাথে রিতার দেখা হয়েছিল তখন রিতা সেই আমাদের স্কুলেতে 8 বছর ধরে পড়াশোনা করেছিল। মানে সেই দেখা হওয়ার সময়ের 8 বছর আগের কথা বলা হয়েছে, যে তখন পর্যন্ত পড়াশোনা করেছিল। এখন করে কিনা বা এখন রিতা আমাদের স্কুলে আছে কিনা এটা জানা নেই। তাহলে অতীতের একটা নির্দিষ্ট সময়ের আগে একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত যে ঘটনা বা কাজ হয়েছিল সেই টেন্সের কথা এখানে বলা হয়েছে। তো এই টেন্সগুলোকে কি বলা হয়, দিস কাইন্ড অফ টেন্স ইজ কল্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই ধরনের টেন্সকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আগেরটা আমরা পড়লাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর এটি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বলে দেখো দুটো মিশিয়ে আমাদের একটা অ্যাক্টিভিটি করতে দেওয়া হয়েছে, অ্যাক্টিভিটি 8C। এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে নয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে, নাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে, এবং ভার্বটা ব্যাকেটে দেওয়া আছে। তো দেখো আমি এখানে সলভ করে দিয়েছি। আমি উপরে উপরে উত্তরগুলো লিখে দিয়েছি একটু বড় হয়েছে বলে। প্রথমটা লেখা আছে দ্য রেন ড্যাশ হোয়েন আই লেফট হোম, ব্যাকেটে দেওয়া আছে পোর। তো আমি ওটাকে কি করে দিয়েছি, দেখো দ্য রেন হ্যাড বিন পোরিং হোয়েন আই লেফট হোম, আমি ঘর থেকে বেরোনোর আগে পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছিল। তাহলে আমি যখন ঘর থেকে বেরিয়েছি তখন হয়তো বৃষ্টি থেমে গেছে, কিন্তু তার আগে পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছিল। অর্থাৎ এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে একটা নির্দিষ্ট সময়ের আগে পর্যন্ত একটা কাজ কিন্তু হচ্ছিল, তারপরে সেটা শেষ হয়েছে। দুয়েরটায় চলে এসো, দ্য ইঞ্জিনিয়ার্স ড্যাশ দ্য ব্রিজ ফর দ্য পাস্ট ফিউ মান্থস, ইঞ্জিনিয়াররা কী করছে পাস্ট ফিউ মান্থস, বিগত কয়েক মাস ধরে, দেখো ব্যাকেটে দেওয়া আছে বিল্ড, তৈরি করছে। তো এখানে আমি কি ইউজ করেছি, হ্যাভ বিন বিল্ডিং। তাহলে দ্য ইঞ্জিনিয়ার্স হ্যাভ বিন বিল্ডিং দ্য ব্রিজ ফর দ্য পাস্ট ফিউ মান্থস, ইঞ্জিনিয়াররা বিগত কয়েক মাস ধরে ব্রিজটা তৈরি করছে। তাহলে দেখো বিগত কয়েক মাস ধরে মানে কয়েক মাস আগে কিন্তু ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে, তখনই কিন্তু শেষ হয়নি।
তারপরে এখনও কিন্তু ব্রিজ তৈরির কাজ চলছে। তাহলে একটু আগেই বললাম অতীতে শুরু হয়ে যদি কোনো কাজ এখনও ঘটে তো সেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে সেটি ইউজ করা হয়েছে। তিনেরটায় চলে এসো, দ্য পারফর্মার্স হ্যাভ বিন সিঙ্গিং সিন্স ইভিনিং। একইভাবে এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফর্মার্সরা বা প্রদর্শনকারীরা সন্ধে থেকে তারা গান গাইছে, হ্যাভ বিন সিঙ্গিং, অর্থাৎ সন্ধেবেলা গান শুরু করেছে, এখনও কিন্তু তাদের গান শেষ হয়নি। তো সন্ধেবেলা থেকে এখনও তারা গান গাইছে, ওই যে অতীতে শুরু হয়েছে সন্ধেবেলায় কিন্তু এখনও তারা গান গাইছে। তো এখানে হলো হ্যাভ বিন সিঙ্গিং এবং এটিও হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। লাস্টেরটায় চলে এসো, চারেরটা, অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে মিস্টার রয় হ্যাড বিন রাইটিং পোয়েমস ফর 1 মান্থ। তো সেই সময় মিস্টার রয় 1 মাস যাবৎ কবিতা লিখেছিলেন। তাহলে দেখো একটা সময়ের কথা বলা হয়েছে এবং সেই সময়ে অতীতের একটা সময়ে 1 মাস ধরে মিস্টার রয় সেই কবিতা লিখেছিলেন, তারপরে কিন্তু লেখেননি। তো সেই অতীতের সেই সময় 1 মাস ধরে, অর্থাৎ অতীতকালের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বলা হচ্ছে। তো সেই সময় ওই মিস্টার রয় 1 মাস কবিতা লিখেছিলেন, তাই এখানে টেন্সটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই হলো হ্যাড বিন রাইটিং। নেক্সট তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 9, এখানে বলেছি রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস। তো দেখো যে শব্দগুলোর নিচে আন্ডারলাইন করা আছে সেই শব্দগুলোকে রিপ্লেস করতে হবে, বদল করতে হবে তাদের অ্যান্টোনিমস দিয়ে। অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ দিয়ে। তো প্রথমটা আছে জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। জন সবসময় তার মাকে মেনে চলতো। তো ওবেড আছে মান্য করা বা মেনে চলা। দেখো তার অ্যান্টোনিমস আমি পাশেই লিখে দিয়েছি, সেটা হবে ডিসওবেড, অর্থাৎ অমান্য করা, মানে না মেনে চলা, অমান্য করা যেটাকে বলে। বিয়েরটায় চলে এসো, জন বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ। জন শুরু করেছিল তার প্রথম সমুদ্রযাত্রা। তো বিগ্যান আছে শুরু করেছিল, তার পাস্ট টেন্স করে দিয়েছি আমি এন্ডেড। যদি বিগিন থাকতো করতাম এন্ড, কিন্তু যেহেতু বিগ্যান পাস্ট টেন্স তাই এন্ডের সাথে কিন্তু আমি ইডি যোগ করেছি, অর্থাৎ এন্ডেড। শুরু করেছিল, তার অপোজিট বা অ্যান্টোনিমস হচ্ছে এন্ডেড, শেষ করেছিল। সিয়েরটায় চলে এসো, হি বিকেম ভেরি পপুলার উইথ দ্য সেলার্স। সে নাবিকদের কাছে খুব বিখ্যাত হয়েছিল। পপুলার, পপুলারের দুটো অ্যান্টোনিমস হয়। তো আনপপুলারও লিখতে পারো, আবার অর্ডিনারিও লিখতে পারো। অর্ডিনারি মানে সাধারণ, তো এই পপুলার যে বললাম বিখ্যাত, তো তার অপোজিট আনপপুলারও হয়, আবার অর্ডিনারি বা সাধারণও হয়। লাস্টেরটা চলে এসো ডি, ইন জনস ড্রিম দ্য সিজনস টার্ন র্যাপিডলি। জনের স্বপ্নে ঋতুগুলো দ্রুত পরিবর্তিত হচ্ছিল। তো এই যে র্যাপিডলি মানে দ্রুত, তো এটার অপোজিট বা অ্যান্টোনিম কী হবে? স্লোলি, অর্থাৎ ধীরে ধীরে। এখানে অ্যাক্টিভিটি 9 শেষ হলো। এরপরে আছে অ্যাক্টিভিটি 10A আর 10B। এখানে তোমাদের দুটো রাইটিং লিখতে দেওয়া হয়েছে। আমি এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, ইতিমধ্যেই দেখতে পাচ্ছি মোটামুটি 30 মিনিটের কাছাকাছি চলে গেছে, তাই আমি এই ভিডিওতে আর এই রাইটিংগুলো লেখাচ্ছি না। কিন্তু আমি উপরে আই বটনে এবং নিচের ডেসক্রিপশানে এই দুটো রাইটিংয়ের ভিডিও দিয়ে দিচ্ছি। দেখো এখানেও আছে, আমি আর এখানে করাচ্ছি না, আমার লেখা আছে। তোমরা আমার চ্যানেলেই অন্য ভিডিওতে তোমাদের এই অ্যাক্টিভিটি 10A আর 10B এই দুটো রাইটিং পেয়ে যাবে। তো আজকে আমি অ্যাক্টিভিটির লেসনটা এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই রকমই তোমাদের ক্লাসের ইংলিশ রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আমি এখানে তোমাদের দ্য উইন্ড ক্যাপ গল্পের সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারের পাশাপাশি গ্রামার সেকশানে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ছিল সেগুলোও করিয়ে দিলাম। শুধুমাত্র যে দুটি রাইটিং 10A আর 10Bতে আছে, মানে 10Aতে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে বা স্টোরিও বলতে পারো, আর 10Bতে তোমাদের একটা লেটার বা চিঠি লিখতে দেওয়া হয়েছে। এই দুটো রাইটিং আমি নেক্সট একটা ভিডিওতে তোমাদের বুঝিয়ে সলভ করিয়ে দেবো। তো চলো আজকে এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।